আমার নাম মীরা। আমার বিয়ে ৬ বছর আগে আমার বাবার বন্ধুর ছেলের সাথে হয়েছে। আমরা ২ বোন। আমি আমার মা-বাবার বড় মেয়ে। আর এক ছোট বোনও ছিল, যার নাম নয়না। যখন আমি ১২ বছরের, তখন আমার বাবার একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। বাবার মৃত্যুর পরে আমার কাকা আমাদের বাড়ি কেড়ে নেয়। আমার মা খুব ভীতু। সে নিজের অধিকারের জন্য লড়তেও পারেনি। তাই সে আমাদেরকে নিয়ে দাদুর বাড়িতে চলে যায়। যতদিন দাদু-দিদা জীবিত ছিল, ততদিন আমরা সেখানে খুবই সম্মান পেয়েছিলাম। তারা আমাদের কখনোই কোনো জিনিসেরই অভাব অনুভব হতে দেয়নি। না তো তারা কখনো কোনো কথার উপরে আমাদের কথা শুনিয়েছে, আর না তো আমাদের উপরে হাত উঠিয়েছে। তারা আমার মায়ের দ্বিতীয় বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু মার বিয়ে কোনো মতেই করতে চাইতো না। কয়েক বছর পরে আমার দাদু-দিদা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আর বাড়ির সমস্ত দায়িত্ব আমার মামার উপর এসে পড়ে। মামা আমার মায়ের বড় দাদা। দাদু দিদার জীবিত অবস্থায় মামার বিয়ে হয়ে গেছিল। দাদু দিদার সামনে তো আমার মামি খুব ভালো ছিল, আর আমাদের খুব খেয়ালও রাখতো। কিন্তু দাদু দিদার মৃত্যুর পরে মামিও আমাদের থেকে নিজের মুখ ফিরিয়ে নেয়, আর তারা আমাদের ৩ জনের সাথে চাকরের মতো ব্যবহার করতে শুরু করে। মামা আমাদের ২ বোনকে একটা সরকারি স্কুলে পড়াচ্ছিল, কিন্তু মামির আমাদের পড়াশোনার খরচ নিয়ে সমস্যা ছিল। সে সবসময় অভাবের দোহাই দিতে থাক। না জানি আমার মামির কটু কথার প্রভাবে নাকি আমার মায়ের জীবন এই কয়দিনেরই ছিল, যে তিনি নিজের হার্টের অসুখ বাঁধিয়ে নিলেন, আর এই রোগে পরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এই স্বার্থপর দুনিয়াতে আমরা ২ বোন একলা হয়ে গেলাম। বলতে তো আমাদের অনেক আত্মীয় ছিল। তারা দুনিয়ার লোকেদের দেখানোর জন্য আমাদের খেয়াল রাখার ঢং করত, আমাদের অবস্থার কথা জিজ্ঞেস করত। কিন্তু সত্যি তো এটাই যে তাদের আমাদের প্রতি কোনো করুণাই ছিল না। কেউই আমাদের দায়িত্ব উঠানোর জন্য রাজি ছিল না। ব্যাস আমাদের প্রতি সহানুভূতি অভিনয় করত। মামি সবার সামনে খুব ভালো ব্যবহার করত, কিন্তু একা অবস্থায় তার ব্যবহার আমাদের সাথে খুবই খারাপ ছিল। এরপরে যখন আমার বয়স ২২ বছর হলো, তখন আমার মামা আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেন। আমার স্বামী ভালো ছিল, আর আমার খেয়ালও রাখত, কিন্তু তার বুদ্ধিশুদ্ধি খুব কম। সে নিজের মায়ের কথাতেই চলতো, আর তার মুখের কথাই বলতো। নিজের মায়ের কথা শুনে চলা তো খুবই ভালো অভ্যাস, কিন্তু কিছু না দেখে না বুঝে তার মা যে কথা বলতো, সে তার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে দিত, আর আমার সাথে লড়াই ঝগড়া করতে শুরু করে দিত। দেখতে দেখতে আমার বিয়ে ৮ বছর হয়ে গেল, আর আমি ২ মেয়ের মাও হয়ে গেছি। আগে তো আমাকে যৌতুক না আনার জন্য কথা শোনাতো, আর এরপরে তারা একটা নতুন কথা পেয়ে গেল, যে আমি শুধু মেয়েই জন্ম দেই। আমি আমার শাশুড়ি আর স্বামীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে এটাই তো ঈশ্বরের দান। তিনি যাকে চান তাকে ছেলে, আর যাকে চান না তাকে মেয়ে দেন। এতে মানুষের কোনো হাত থাকে না। কিন্তু তারা আমার কথা বুঝতেই চাইতো না। এছাড়াও তারা আমাকে আমার পড়াশুনো না জানা নিয়ে কথা শোনাতে থাকতো। ধীরে ধীরে আমি কিছু বলা বন্ধ করে দিলাম, আর চুপচাপ থাকতে লাগলাম। এ সময় একদিন আমার বোন নয়নার বিয়ে হয়ে গেল, আর আমার মাথা থেকে বোঝা হালকা হয়ে গেল। আমার বোনের স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো ছিল। এসব দেখে আমিও শান্তির শ্বাস নিলাম, যে শেষ পর্যন্ত আমার বোনের কষ্ট শেষ হয়েছে। নয়নার বিয়ে ১০ মাস পরে হঠাৎ ও বিধবা হয়ে গেল। আরও শ্বশুরবাড়ির লোকেরা ওকে অপয়া বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মামি নয়নাকে বাড়িতে রাখতে রাজি ছিল না, আর মামা মামির কথা মানতে বাধ্য হয়েছিল। মামা আমার শ্বশুরের মতো মামির সামনে কোনো কথা বলতে পারতো না। একদিন যখন আমি মামির বাড়িতে গেলাম, তখন দেখলাম মামি বোনকে খুব বাজেভাবে মারছে। আমি তাকে অনেক কষ্টে ছাড়ালাম, আর তারপরে আমি রেগে নয়নার কিছু কাপড় নিয়ে ওকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে এলাম। যখন আমার শাশুড়ি জানতে পারলো যে আমার বোন এখানে আমাদের সাথে থাকবে, তখন এখানে হাঙ্গামা শুরু হয়ে গেল। আমার শাশুড়ি হাত ধুয়ে আমার পিছনে পড়ে গেল, আর আমাকে নিজের বোনের সামনে খুব লজ্জায় পড়তে হলো। কিন্তু তারপরেও আমি ওকে একলা ছাড়তে পারতাম না। আমার বোনের এই বাড়িতে আসা আমার শাশুড়ি পছন্দ হয়নি, তাই সে প্রতি রাতে আমার স্বামীকে উস্কাতে থাকতো। একদিন রাতের বেলা রান্না করে আমি নিজের ঘরে ফিরছিলাম, তখন আমার শাশুড়ি ঘর থেকে কথা বলার আওয়াজ আসতে লাগলো। আমি না চাইতেও সেই কথা শুনতে লাগলাম। সে প্রতিদিনের মতো আজকেও আমার স্বামীকে আমার আর আমার বোনের বিরুদ্ধে উস্কাচ্ছিল। আমি কান লাগিয়ে তাদের কথা শুনলাম। আমার শাশুড়ি আমার স্বামীকে বলছিল, এই দ্রব্যমূল্যের বাজারে এত কম ইনকামে যখন মানুষ নিজের খরচে উঠাতে মুশকিল, তখন তোর বউ আমাদের উপরে আর একটা দায়িত্ব এনে বসিয়ে দিয়েছে, যেখানে আগেই আমরা একে আর এর মেয়েদেরকে পালছি। তাদের দায়িত্ব কি কম ছিল যে সে নিজের সাথে তার বোনকেও নিয়ে এসেছে? কালে নিজের বাবার বাড়ির সমস্ত লোককেই নিয়ে আসবে।
তারপর একদিন নিজের পুরো বংশ এখানে হাজির করবে, আর তুই বোবার মতো দেখতেই থাকবি। তবুও বউকে কোনো জিনিসের জন্য বারণ করবি না, তাকে কিছু বলবি না। আমার স্বামী চুপচাপ শাশুড়ির সমস্ত কথা শুনলো। তারপরে কিছু সময় পরে বলতে লাগলো, না আমি ওকে বলি তো, এর থেকে বেশি কি করব। সমস্ত ব্যাপারে আমার শাশুড়ি নিজের মর্জি চালানোর অভ্যাস ছিল। সে যখন নিজের কথা বলতে শুরু করত, তখন কারো কথাই শুনতো না। তাদের সামনে তার ছেলে হোক বা স্বামী, স্বামীর ব্যাপারটা না হয় আমি বুঝতে পারতাম, কেননা ও নিজের মায়ের কথা ফেলতে পারতো না, আর মায়ের কথার উত্তর দিতে পারতো না। কিন্তু আমার শ্বশুর কেন তাকে ভয় পেত, তার সমস্ত অন্যায় কথা কেন মানত, আর না জানি কেন তার সমস্ত অন্যায় কথার উপরে চুপ থাকতো। শ্বশুরের এই সমস্ত ব্যাপার আমার বোঝার ক্ষমতার বাইরে ছিল। আমার বোন খুব ভালো আর খুব সরল মনের মানুষ। ও সবার কথা মানত আর বড়দের সম্মান করত। কিন্তু ও ভাগ্যের হাতে নিরুপায় হয়ে গেছিল। যদিও এতে ওর কোনো দোষ ছিল না। এই দুনিয়াতে আমি ছাড়া ওর কেউই নেই, তাই ও কোথায় যেত? আর এই মুশকিলের সময় আমিও যদি ওকে ছেড়ে দিতাম, আর এই সমস্যায় যদি ওর কাজে না আসতাম, তাহলে এরকম সম্পর্কে কি লাভ? শাশুড়ি প্রতিদিন আমার স্বামীকে আমার বিরুদ্ধে উস্কাতো আর বলতো, তুই তোর বউকে বল, ওর যেন নিজের বোনকে এখান থেকে বের করে দেয়। আমি আমার স্বামীর উত্তর শুনতে পাইনি, আর নিজের চোখের জল ফেলতে ফেলতে নিজের ঘরে চলে এলাম। যখন আমার স্বামী ঘরের মধ্যে এলো, তখন আমি জানতাম এ এখন সমস্ত রাগ আমার উপরে বের করতে শুরু করবে। ওর মুখের ধরন দেখেই মনে হচ্ছিল ও খুব রেগে আছে। যখন ও আমার সঙ্গে কথা বলতে চাইলো, তখন আমি ঘুমানোর অ্যাক্টিং করতে লাগলাম, কেননা নিজের শাশুড়ির কথা শুনে হৃদয় খুব কষ্ট পেয়েছিলাম। তাই আমি আর নিজের হৃদয়কে খারাপ করতে চাইতাম না। তারপরে না জানি রাতে কোন সময় আমার ঘুম এসে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আবার সেই হাঙ্গামা শুরু হয়ে গেছিল। যদিও আমার বোন সমস্ত কাজ করতে থাকতো, আর সাথেও আমার সাহায্যও করত। ও একদমই চুপচাপ এখানে থাকছিল। যদিও আমার শাশুড়ি ওকে কিছু বলেও দিত, তবুও পাল্টে তাকে কখনোই জবাব দিত না। যদিও ওর প্রতি সবার ব্যবহার ও বুঝতে পারছিল। সবার ব্যবহার দেখে ও আমাকে বলল, ও আবার মামির বাড়িতে গিয়ে সেখানেই থেকে যাবে। কিন্তু আমি জানতাম ওখানে মামি ওর সাথে কি ধরনের ব্যবহার করবে। এই কারণে আমি ওকে কঠোর স্বরে ওকে সেখানে যেতে নিষেধ করে দিলাম, আর বললাম, তোর চিন্তা হওয়ার কোনো দরকার নেই, আমি সব সামলে নেব। কিন্তু এখন বাড়ির অবস্থা কন্ট্রোলের বাইরে চলে গেছিল, আর আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাতে থাকতো। সে বলতো, তোমার বোন আর কতদিন এখানে থাকবে? আমি তাই এই কথার উত্তরে চুপ করে থাকতাম। আমার একজন ননদ ছিল, যে ওর মায়ের মতো একদমই ছিল না। ও খুব সরল আর ভালো ছিল। ওর বিয়ে অন্য শহরে হয়েছিল। আজকেও নিজের স্বামীর সাথে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসছে। ওরা আসার কথা শুনে আমার হৃদয়ে কিছুটা সাহস এসেছিল, কেননা ও যখন নিজের মাকে আমার সাথে অন্যায় করতে দেখত, তখন ও নিজেই মাকে সেখানেই থামিয়ে দিত। ননদকে আমি খুব পছন্দ করতাম, কিন্তু ওর স্বামীকে একদমই পছন্দ করতাম না। সে অদ্ভুত রকমের অভদ্র মানুষ। কারো দিকে তাকানোর ঢং ওর একদমই ভালো ছিল না। কিন্তু আমি সবকিছু না দেখার মতো করে দিতাম। যদি আমি ওর বিরুদ্ধে কাউকে বলতে চাইতাম, তাহলেও কাকেই বা বলতাম? আমি আমার ননদের জন্য খুব সুন্দর সুন্দর খাবার বানিয়েছিলাম। আমি নিজের দিক থেকে কোনো অভিযোগের সুযোগ দিতে চাইতাম না। যখন আমার ননদ আর ওর স্বামী আমাদের বাড়িতে এলো, তখন আমার বোন ওর সঙ্গে দেখা করার পরে ঘরের মধ্যে গিয়ে বসে রইল। রাতের বেলা আমার শাশুড়ি আমাকে বলল, তোমার বোনকে বলো স্টোররুমে গিয়ে ঘুমিয়ে যাক, কেননা ওই ঘরে আমাদের মেয়ে আর জামাই থাকবে। আমার নিজের বোনের খেয়াল এলো, আর আমি ভাবলাম, এত গরমেও স্টোররুমে কিভাবে ঘুমাতে পারে? সেখানে না আছে কোনো ফ্যান, আর না আছে কোনো জানলা। আমি মনে খুব কষ্ট নিয়ে নিজের বোনকে সবকিছু বলে দিলাম, কেননা আমি বাড়িতে কোনো হাঙ্গামা চাইতাম না। ওই বেচারি আমার বলাতে বাড়ির গলিতে ঘুমিয়ে গেল, আর আমরা সবাই নিজের নিজের ঘরে ঘুমানোর জন্য চলে গেলাম। মাঝরাতে হঠাৎ করে একটা চেঁচামেচির আওয়াজ আমার চোখ খুলে গেল। আমি আর আমার স্বামী বাইরের দিকে দৌড়ালাম, আর আমি বাইরে গিয়ে দেখলাম সব লোক দাঁড়িয়ে আছে। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই দিন দেখার জন্য তুমি নিজের বোনকে এখানে নিয়ে এসেছিলে, যাতে এ আমার মেয়ের সংসার নষ্ট করতে পারে? আমি নয়নার দিকে তাকিয়ে দেখলাম ও ভয়ে কাঁপছিল আর খুব বাজেভাবে কান্না করছিল। ও দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, আমি একে ডাকিনি, সে নিজে এখানে এসে গেছে। ওর ইশারা আমার ননদের স্বামীর দিকে ছিল। যদিও তার বক্তব্য ছিল আমার বোনই তাকে ইশারায় ডেকেছিল। বাড়িতে জন্য একটা তামাশা তৈরি হয়ে গেছিল। আমি সবার সামনে খুবই লজ্জিত হয়ে পড়েছিলাম। যদিও আমি জানতাম আমার বোন কখনোই এরকম করতে পারে না, কিন্তু যা কিছু হচ্ছিল তাতে আমি হৃদয়ে খুব আঘাত পেয়েছিলাম।
আমি আমার ননদের দিকে তাকালাম যে সে কি ভাবছে, কিন্তু আমি ওর চোখে অদ্ভুত ধরনের একটা লজ্জা আর একটা অদ্ভুত সন্দেহ দেখতে পাচ্ছিলাম। ও অদ্ভুত চোখে নিজের স্বামীকে দেখছিল। এতে আমার অনুভব হয়ে গেল যে ও জানে যে অপরাধ ওর স্বামীর, কিন্তু হয়তো সবার সামনে এই কথাটা বলতে পারছে না। আমার শাশুড়ি কোনো অবস্থাতে এই কথাটা মানার জন্য রাজিই ছিল না, কিন্তু আমার ননদ যেমন তেমন ভাবে এই মামলাটা ঠান্ডা করলো। আর সবাই ফিরে শোবার ঘরে চলে গেল। ঘরে আসার পরে আমার স্বামী আমাকে অনেক কথা শোনালো আর বলল, তোমার বোনের চরিত্র খারাপ। ও আমাকে অদ্ভুত অদ্ভুত ধরনের ইশারা করে, নিজের দিকে টানার চেষ্টা করে। নিজের বোনের বিরুদ্ধে এই অভিযোগ শুনে আমার খুব খারাপ লেগেছিল, কেননা আমি খুব ভালোভাবেই জানি আমার বোন কেমন। আর আমি এটাও জানি যে আমার স্বামী আমার বোনের উপরে অনেক বড় মিথ্যার অভিযোগ লাগাচ্ছে। কিন্তু আমি চুপচাপ সবকিছু সহ্য করতে বাধ্য ছিলাম, কেননা আমাদের দুই বোনের আগে পিছনে এমন কেউই নেই যে আমাদের হয়ে কথা বলবে বা আমাদের সাহারা হবে। এটাই কারণ সবাই আমাদের একলা পেয়ে আমাদের উপরে মিথ্যা অভিযোগ লাগাতো। সেই ঘটনার পরে ঘরে গিয়ে সবাই হয়তো ঘুমিয়েও গেছিল, কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার মাথায় না জানি কত রকমের চিন্তা আসছিল, সেই কারণে আমার ঘুম হারিয়ে গেছিল। আমি শুধু এটাই ভাবছিলাম যে আমার বোন এই নির্দয় দুনিয়ায় কোথায় যাবে। আমার শাশুড়ি তো সবসময় খরচ আর অভাবের কান্না করতে থাকতো, আর এখন তো সে একটা নতুন কথাও পেয়ে গেছে। সে কথায় কথায় আমার ননদের বরের সঙ্গে হওয়া ঘটনা কথা বলে আমাকে কথা শোনাতো আর বলতো ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। সারা রাত আমি এই ব্যাপারে চিন্তা করতে থাকলাম। সকাল 5টার সময় সবে আমার চোখ লেগেছিল, তখন আমার স্বামী আমাকে উঠিয়ে দিয়ে বলল, আমার জন্য নাস্তা বানাও। যখন আমি রান্নাঘরে এলাম, তখন দেখলাম আমার বোন বারান্দায় বসে আছে। ওর চোখ লাল হয়েছিল। ওর মুখ দেখে আমার আইডিয়া হয়ে গেছিল যে সারা রাত ও ঘুমাতে পারেনি, যেমন আমি পারিনি। আমাকে দেখে ও নিজের মুখে নকল হাসি ফুটিয়ে তুলল, যেটা দেখে আমার হৃদয় দুঃখে ভরে গেল। এরপরে যখন ননদ ঘুম থেকে উঠল, তখন ও একদমই নর্মালভাবে আমাদের সঙ্গে কথা বলল, যেন কিছুই হয়নি। ননদ নাস্তা করার পরে বাড়ি ফিরে যাওয়ার জন্য গোছগাছ শুরু করে দিল। ওকে এত তাড়াতাড়ি ফিরে যেতে দেখে আমার শাশুড়ি রেগে গেলেন আর আমাদের দুই বোনকে অনেক কথা শুনিয়ে দিলেন। তিনি আমাকে বললেন, তোমার বোনের কারণে এ এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছে, না হলে ও কিছুদিন থাকার জন্য এসেছিল। আর এই জিনিসটা তো তুমিও জানো। শাশুড়ি যাই বলুক, কিন্তু আমি জানতাম ননদ এখান থেকে আমার বোনের কারণে নয়, বরং নিজের স্বামীর কারণে চলে যাচ্ছিল। কেননা ও নিজের স্বামীর স্বভাব খুব ভালোভাবেই জানতো। যেতে যেতে ও আমার কাছে ক্ষমা চাইলো, কিন্তু এই কথাটা আমি বাড়ির কাউকে বলতে পারলাম না। কেমন এই কথাটা যদি আমি বাড়িতে বলতাম, তাহলে একটা নতুন হাঙ্গামা শুরু হয়ে যেত। এইসব হাঙ্গামায় আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমার একটু শান্তির দরকার, কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না। মাঝে মাঝে মনে হতো এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমাকে কেউ চেনে না, যেখানে আমাকে কেউ জ্বালাতনও করবে না, আর আমি সেখানে শান্তিতে সময় কাটাতে পারবো। এখানে তো আমার কান্না লুকিয়েও করতে হতো, কেমন আমার শাশুড়ি এতেও আমাকে খুব কথা শোনাতো। কয়েকদিন পরে একদিন আমার বোন আমার কাছে এলো। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন আমার কাছে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। আমি বুঝে নিলাম ও নিশ্চয়ই এখান থেকে যাওয়ার কথা বলবে, কিন্তু আমি এটাও জানতাম আমার কিছু সময় লাগবে, তারপর আমি ওর জন্য একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেব। কিন্তু এই অবস্থায় আমি ওকে কোনো মতে মামার বাড়িতে পাঠাতে পারতাম না, কারণ আমি ওর উপরে মামির করা অত্যাচার নিজের চোখে দেখেছি। আমি নয়নাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি বলতে চাস? তখন আমি ওর চোখ থেকে টপ টপ করে জল পড়তে দেখলাম। এটা দেখে আমার হৃদয় দুঃখে ভরে গেল। আমি ওর চোখের জল মুছে ওকে চুপ করানোর চেষ্টা করতে লাগলাম, কারণ আমি চাইতাম ও নিজের সমস্ত দুঃখ চোখের জলের সাথে বইয়ে দিই। কিছু সময় পরে ও আমাকে বলল, তো শ্বশুর। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই আমার শাশুড়ি আওয়াজ দিয়ে বলল, তাড়াতাড়ি করে রান্না করে, বাড়িতে কিছু অতিথি আসছে। তারপর আমি তাড়াতাড়ি করে রান্না করতে লেগে পড়লাম। না জানি সে আমার বোনকে কি বলছিল। আমি দ্বিতীয়বার যখন আমার বোনের কাছে জিজ্ঞেস করলাম, তখন কিছু না বলে ও আমাকে এড়িয়ে গেল। কিন্তু আমি অবাক ছিলাম যে ও আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু এখন এড়িয়ে যাচ্ছে। আমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, এই কারণে আমি সেদিকে আর বেশি ধ্যান দিলাম না। কিন্তু ও খুব টেনশনে থাকতে শুরু করেছে আর সবসময় ভীতু জড়সড় হয়ে থাকতে শুরু করেছে। আমি ওর কাছে অনেকবার জিজ্ঞেস করলাম, কোনো ব্যাপার থাকলে আমাকে বলে দে। জানি না আমার কেন এরকম মনে হচ্ছিল যে ও আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু কিছু বলতে পারছে না। যখন আমি আমার বোনের সাথে একলা বসতাম, তখনই আমার শাশুড়ি হঠাৎ করে এসে যেত।
তার এই ব্যবহার আমাকে চমকে দিত। আমার মনে হচ্ছিল সে চায় না আমি আমার বোনের সাথে একলা সময় কাটাই, ওর সাথে কথা বলি। কিন্তু সে এরকম কেন করছে? আবার ভাবলাম, তার মনে হয়তো এই ভুল ধারণা ঢুকেছে যে আমরা দুজনে তার নিন্দা করি। এই কারণে সে চায় না আমরা দুজন একসাথে বসে কথা বলি। যাই হোক, আমি আমার বোনকে নিয়ে খুব টেনশনে ছিলাম। এই কারণে আশেপাশে মহিলাদেরকে ওর সম্বন্ধের জন্য বলে রেখেছিলাম। তাদেরকে এমন কোনো সম্বন্ধ দেখতে বলেছিলাম যারা আমার বোনকে নিয়ে গিয়ে বিয়ে করবে, আর যাতে যৌতুকেরও লোভ নেই। প্রতিবেশী এক আন্টি খুবই ভালো ছিল। সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। সে আমাকে বলেছিল সে অবশ্যই আমার বোনের জন্য কোনো ভালো সম্বন্ধ দেখবে। তার কথা শুনে আমি কিছুটা সান্ত্বনা পেলাম। পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, তখন বাইরে থেকে অদ্ভুত একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। যখন আমি ঘর থেকে বাইরে এলাম, তখন এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ি আমার বোনের হাত শক্ত করে ধরে তার উপরে চিৎকার করছে, আর সাইডে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ওর কাছে গিয়ে শাশুড়ির হাত থেকে নিজের বোনের হাত ছাড়ালাম আর বললাম, মা, কি হয়েছে আপনার? কেন আপনি সকাল সকাল চেঁচামেচি শুরু করেছেন? প্রতিদিন কেন আমার বোনকে এত বাজে বাজে কথা শোনাতে থাকেন? না জানি কিভাবে আমার গলা দিয়ে এত জোরে আওয়াজ বেরিয়ে গেছিল। না হলে তো আমি সবসময় শাশুড়ির সাথে ধীর গলায় কথা বলতাম, তাতে সে আমাকে যাই বলুক না কেন। কিন্তু আজকে আমার সহ্যের ক্ষমতা শেষ হয়ে গেছিল। তিনি আমাকে বললেন, চলো আজকে আমি তোমাকে তোমার বোনের কীর্তি দেখাচ্ছি। তিনি আমাকে ধরে শ্বশুরের বিছানার কাছে নিয়ে গেলেন, আর এরপরে যখন তিনি তোশক সরালেন, তখন তার নিচে আমার বোনের চুড়ি আর ওর ব্যবহার করা কিছু জিনিস পড়েছিল। এই সব কিছু দেখে তো আমি অবাক হয়ে গেলাম, আর তাকে জিজ্ঞেস করলাম, এসব কি? আর এগুলো এখানে কিভাবে এলো? আমার শাশুড়ি বলল, এই কথাটাই তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো। এর আগে সে আমার জামাইকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করেছে। যখন অসফল হলো, তখন আমার স্বামীর দিকে জাল ফেলেছে। এরকম অসভ্য মেয়েকে আমি এক মুহূর্তে নিজের বাড়িতে থাকতে দিতে পারি না। আমরা তো এই মেয়েটাকে সাহায্য করেছিলাম, অনাথ ভেবে থাকতে দিয়েছিলাম। কিন্তু এই মেয়ে তো আমাদের সংসার ভাঙছে। নিজের বোনকে এখান থেকে বের করো, না হলে তোমাকেও এর সাথে ধাক্কা দিয়ে বের করে দেবো। এত সবকিছু হচ্ছিল, কিন্তু আমার স্বামী আর শ্বশুর চুপচাপ দাঁড়িয়ে সমস্ত তামাশা দেখছিল। আমি আমার শ্বশুরের কাছে গিয়ে তাকে বললাম, আপনি আমাকে বলুন কি হয়েছে। কিন্তু সে আমার থেকে নিজের নজর লুকাতে লাগলো। এদিকে আমার শাশুড়ি এমন হাঙ্গামা শুরু করে দিল যে আশেপাশে সমস্ত লোক এই ড্রামা দেখতে বাড়িতে চলে এসেছিল। সেখানে উপস্থিত সবাই আমাদের দুই বোনকে খুব ভালোভাবেই জানতো, আর আমার শাশুড়িকেও। এখন আমার কাছে কোনো রাস্তাই নেই, শুধুমাত্র এটা ছাড়া যে আমি আমার বোনকে এই বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিই। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি একে কোথায় পাঠাবো। আমাদের নিজের বলতে এমন কেউ ছিল না যে ওকে থাকতে দিতে পারে। তখনই প্রতিবেশী সেই আন্টি, যাকে আমি ওর সম্বন্ধের জন্য বলেছিলাম, তিনি আমার সাহায্য করার জন্য এগিয়ে এলেন। তিনি আমাকে বললেন, এত অসম্মানের পরেও তুমি এই বাড়িতে তোমার বোনকে রাখতে চাও? তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি তাকে বললাম, আমি কি করব বুঝতে পারছি না। আমি তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। আমি আমার বোনকে কোথায় পাঠাবো? তিনি আমাকে বললেন, তুমি চিন্তা করো না, একে আমার কাছে পাঠিয়ে দাও। আমি একে রাখার বন্দোবস্ত করে দেব। তোমার একে নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। আমি এর খুব খেয়াল রাখবো। তার উপরে বিশ্বাস করে আমি নিজের বোনকে তার সাথে যেতে দিলাম। কিন্তু এরকম একদমই ছিল না যে আমি আমার শাশুড়ির কথা বিশ্বাস করেছিলাম। কিন্তু এটা নিয়ে আমি অবাক ছিলাম যে ওর জিনিস শ্বশুরের বিছানার নিচে কিভাবে পৌঁছেছিল। আমি এইসব কিছু ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, কয়েকদিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি। যেদিন থেকে আমার বোন গিয়েছে, সেদিন থেকে আমার শাশুড়িকে খুব খুশি মনে হচ্ছিল, যেন সে খুব শান্তি পেয়েছে। কিছুদিন পরে একদিন আমার ননদ কান্না করতে করতে নিজের বাচ্চাদের নিয়ে এখানে এলো। এভাবে হঠাৎ ওর বাড়িতে আসতে আর ওকে এত কান্না করতে দেখে সবাই টেনশনে পড়ে গেল। এরপরে ও যে খবর শোনালো, সেটা শুনে বাড়ির সবার হুঁশ উড়ে গেল। ও বলল যে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, তাই ও আর কখনোই সে বাড়িতে ফিরে যেতে চায় না। মেয়ের মুখের কথা শুনে আমার শাশুড়ি বাকরুদ্ধ হয়ে গেল। বাড়িতে খুবই টেনশনের পরিবেশ হয়ে গেছে। বাড়ির প্রত্যেককে খুব অস্বস্তিতে লাগছিল। কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থা আমার ননদের ছিল। ও না তো খাবারের ইচ্ছা ছিল, আর না কোনো অন্য জিনিসের। আমি তো আগে থেকেই নিজের বোনের কারণে খুব টেনশনে ছিলাম, কেননা এতদিন হয়ে গেছে, কিন্তু আমি ওর সঙ্গে দেখা করতেও যেতে পারিনি। এরপরে একদিন যখন আমি আন্টির বাড়িতে বোনকে দেখতে গেলাম, তখন আন্টি বললেন তিনি আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছেন। ছেলে ওনার নিজের ভাইয়ের ছেলে, যার আগের বউ বাচ্চা হতে গিয়ে মারা গেছে। এটা শুনে আমি খুব খুশি হলাম।
কিন্তু আমি আন্টিকে বললাম যে আমি একবার সেই ছেলেকে দেখতে চাই আর তার সঙ্গে কথা বলতে চাই। আন্টি বললেন, তোমার কথা নিজের জায়গায় একদমই ঠিক আছে। যখন সে এখানে আসবে তখন আমি তোমাকে এখানে ডেকে নেব। আর শোনো, আমি তোমাদের দু বোনকেই নিজের মেয়ের মতো মনে করি। আর আমি যেমন নিজের মেয়েকে বুঝতে পারি, সেরকমই তোমাদের দুই বোনকেও বুঝতে পারি। আন্টির কথায় আমার চোখে জল চলে এলো। এটা তো সত্যি, বিপদের সময় যদি কেউ কাজে এসে যায় তাহলে সেই মানুষকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো মনে হয়। আর এই সময় আন্টিকে আমি এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হিসেবে দেখতে পাচ্ছি, যদিও তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। ব্যাস শুধুমাত্র মনুষ্যত্ব আর অনুভূতি সম্পর্ক ছিল। আর তিনি আমাকে এই জিনিসটা অনুভব করালেন যে দুনিয়া থেকে এখনো ভালো শেষ হয়ে যায়নি। এরকম লোকের কারণেই তো এই দুনিয়ায় এখনো টিকে আছে। আমি খুশি মনে নিজের বাড়িতে ফিরে এলাম। এরপরে নিজের ঘরে যাওয়ার সময় শাশুড়ির ঘরের মধ্যে ননদের কথা শুনে চমকে উঠে আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম। সে বলল, মা বাবা, তোমরা বৌদির উপরে খুব অন্যায় করেছো। তোমরা তো তার বোনের উপরে মিথ্যা অভিযোগ লাগিয়েছ। তোমরা জানো কোনো নিরপরাধের উপরে মিথ্যা অভিযোগ লাগানো কত বড় পাপ। হয়তো তোমাদের পাপের শাস্তি আমি পেয়েছি, যেমন তোমরা পরের মেয়ের কষ্ট দিয়েছ, সেরকমই কষ্ট আমাকেও সহ্য করতে হচ্ছে। ওরা জানতো এই সব কিছু মিথ্যা, কিন্তু তারপরে ওই দুই বোন তোমাদেরকে কিছুই বলেনি। তখন আমি তাদের ঘরের মধ্যে চলে গেলাম। আমাকে দেখে তারা চমকে উঠল। আমি তাদেরকে বললাম, আপনাদের একবারও অনুভব হয়নি যে আপনারা কারো মেয়ের সাথে কত খারাপ করেছেন? আপনারা কি সেই কথা শোনেননি? মানুষে যা করে সেটাই ভোগ করে। আজকে যে কষ্ট আপনি কারো সন্তানকে দেবেন, কাল সেই কষ্টই আপনাদের সন্তানের উপরেই পড়বে। আর দেখুন এই কথাটা কত তাড়াতাড়ি আপনাদের উপরে ফলে গেছে। কথা বলে আমি সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে চলে এলাম। এরপর আন্টি নিজের কথা মোতাবেক আমার বোনের বিয়ে দিয়ে দেয়। আমি ওর স্বামীর সাথে দেখা করে খুব খুশি হয়েছিলাম। সে পড়াশুনো জানতো আর নিজের পিসিমার মতো ভালো একজন মানুষ ছিল। ননদের দিকে তাকিয়ে আমার খুব কষ্ট হতো। ওর বাবা মা যাই করুক, ও আমার সাথে খুব ভালো ব্যবহার করত, তাই আমি ওর কষ্ট দেখতে পারতাম না। তারপর একদিন ওর স্বামী মাথা নিচু করে আমাদের বাড়িতে এলো। তাকে খুবই লজ্জিত মনে হচ্ছিল। সে এসে ননদের কাছে ক্ষমা চাইলো আর বলল, আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় পাপ কাজ করেছি, আর আমি আমার দ্বিতীয় বউকে ডিভোর্স দিয়ে দিয়েছি, কেননা ও আরো অনেক ছেলের সাথে চক্কর চালাচ্ছিল। বাড়ির সবাই তাকে উল্টোপাল্টা কথা শোনালো। আর তারা বলল, কি গ্যারান্টি আছে যে তুমি আবার এরকম কোনো কাজ করবে না? সে খুব লজ্জিত ছিল। আর ননদ বলল যে ও নিজের বাড়িতে ফিরে যেতে চায়। ওর সিদ্ধান্ত সবাইকে চুপ করিয়ে দেয়, আর শাশুড়ির ওকে ফেরত পাঠাতে হয়। ও যাওয়ার পরে আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চায় আর বলে, আমার অনুভব হয়ে গেছে যে আমি তোমার আর তোমার বোনের সাথে খুব খারাপ করেছি। যদি সম্ভব হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার শাশুড়ি এটুকু বলাই আমার জন্য অনেক ছিল, তাই আমি তাকে হৃদয় থেকে ক্ষমা করে দিলাম। এখন আমার আর আমার বোনের সংসার খুব সুন্দরভাবে চলছে, আর আমরা দুজনে নিজের নিজের পরিবারের সাথে খুব শান্তিতে জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।